কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় জলাবদ্ধতা, পাহাড় ধসে দুর্ভোগ চরমে। চট্টগ্রামে পানিবন্দী শত শত পরিবার। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত 20টি গ্রাম প্লাবিত। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশের গুরুত্ব আরও বাড়িয়েছে বহির্বিশ্বে মত কূটনীতিক ও রাজনীতিবিদদের। নির্বাচিত সরকারের প্রতি আগ্রহ আন্তর্জাতিক মহলের, আস্থা অর্জনই বড় প্রাপ্তি। এই সরকার যেহেতু একটা আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, সেই জন্য আশা করা যায় যে এই সরকারের উপরে সেইটুকু আস্থা এবং ভরসা বিদেশি সরকারগুলো থাকবে। শ্রমশক্তি রপ্তানি যেটা বন্ধ ছিল, আশা করি এবার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এই জটটা এবার একটু খুলবে। দৈনিক 187 টাকায় হাজিরায় মানবেতর জীবন চা শ্রমিকদের। অবিলম্বে 500 টাকা নির্ধারণের দাবি উঠল সংসদে। আগামী মাসে সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ। মন ভালো থাকে, ফেরত থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। ভারতকে টপকে ঔষধি উদ্ভিদের সবচেয়ে বড় আঞ্চলিক ডেটাবেস বাংলাদেশে। শত শত উদ্ভিদের রাসায়নিক উপাদানের তথ্য সংগ্রহ করছেন গবেষকরা। ব্যবহার হচ্ছে 45টি বিশ্ববিদ্যালয়ে। আমরা এটা খুব একটা ভাবে চিনিও না, বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত জিনের আসরে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা। ঝাড়ফুঁক আর কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের সামনে এসে ওরা বই দেখতো আর সে গলায় চিপিয়ে ধরতো। ঝাড়ফুঁক করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি আরো চিন্তা করতেছে। ছয় দিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনি। শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এই নিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় সেমিফাইনালের নাম লেখালো ফরাসিরা। বিপরীতে শেষ 8 থেকেই বিদায় নিতে হলো আফ্রিকান শেষ প্রতিনিধি মরক্কোকে। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে মুজদেবিন তারেকের পাঠানোর প্রতিবেদনে। লড়াইটা যেন ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের। মরক্কোর একাদশে ফরাসিদের 6 ফুটবলার, যাদের পারিবারিক শিকড় মরক্কোতে হলেও জন্ম ফ্রান্সে। প্রতিশোধের ম্যাচে কোনো টোটকায় অবশ্য কাজে দেয়নি অ্যাটলাস লায়ন্সদের। ফ্রান্সের একের পর এক আক্রমণে শুরুতেই তলানিতে আত্মবিশ্বাস। অবশ্য হতাশ করেন এমবাপ্পে। 26 মিনিটে ফরাসি তারকার নেয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এবারের আসরে প্রতিপক্ষের নেয়া 9টি পেনাল্টির 7টি ফিরিয়েছেন বুনো। বিপরীতে ফ্রান্সের হয়ে টানা 15টি সফল পেনাল্টি উপহার দিলেও এমবাপ্পে আটকে গেলেন ইয়াসিন বুনোর গ্লাভসে। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বুনো ম্যাজিকে গোল বঞ্চিত হতে হয়েছে দিজিয়ে দুয়েকে, আর গোল পোস্ট হতাশ করেছে লুকাস দিনিয়েকে। প্রথমার্ধে ফ্রান্সের 13টি আক্রমণের 3টি ছিল গোলমুখে। গোলশূন্য বিরতির পর আর আটকে রাখা যায়নি এমবাপ্পেকে। 60 মিনিটে ফরাসিদের ত্রাতা হয়ে আসেন তিনি। নিখুঁত শটে আসরে নিজের 8ম গোলের সঙ্গে দলকে এনে দেন লিড। বিশ্বকাপে সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন 20টি। দিকহারা মরক্কান ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিতে ভুলেননি উসমান দেম্বেলেও। বক্সের বাইরে থেকে নেয়া শটে লিড দ্বিগুণ করেন তিনি। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় নিয়ে সবার আগে শেষ চারে ফরাসিরা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল মরক্কোর সামনে, কিন্তু আসর ও ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি আফ্রিকার দেশটির।
এক পেশে জয়ে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স। গোল্ডেন বুটের রেসে লিওনেল মেসিকে সরিয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। ফ্রান্স মরক্কো ম্যাচে পেনাল্টি কিক নেওয়ার আগে কিলিয়ান এমবাপ্পেকে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করার কারণ আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো, যে শট আবার মিস করেন এমবাপ্পে। তাই তো শেষ মুহূর্তে কিলিয়ানকে অপেক্ষা করানো নিয়ে হচ্ছে সমালোচনা। তবে স্পট কিক মিস করলেও ঠিকই দ্বিতীয়ার্ধে গোল করে মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুটের রেসে শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স মরক্কো হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে আলোচনায় ছিল 5 সদস্যের আর্জেন্টাইন রেফারি প্যানেল। ফ্রান্স 2-0 গোলের সহজ জয়ে সেমিতে পৌঁছেছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো আর তার সহকারীদের পারফরমেন্সটা কেমন ছিল এই ম্যাচে নিশ্চিতভাবেই প্রশ্নটা জাগতে পারে আপনার মনে। মোটা দাগে বললে ভালোভাবেই ম্যাচ শেষ করেছেন তেল্লো ও তার দল। তবে একটি ঘটনা ম্যাচ শেষে জন্ম দিয়েছে প্রশ্নের। ম্যাচের 25 মিনিটে নিজেদের ডি বক্সে এমবাপ্পের গতির কাছে পরাস্ত হয়ে তাকে ফাউল করেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি তেল্লো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যখন পেনাল্টি কিক নিতে প্রস্তুত, তখনই শুরু বিতর্কের। কিক নিতে এমবাপ্পেকে অপেক্ষা করতে বলেন এই আর্জেন্টাইন। স্পট কিক নেবার আগে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করতে হয় কিলিয়ানকে। এরপর এমবাপ্পের নেওয়া শুট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এই ঘটনার পর চর্চায় উঠে ভিআরের এই লম্বা চেক। কেন শেষ মুহূর্তে এত অপেক্ষা, যখন প্রথম রিপ্লেতেই দেখা গিয়েছিল পরিষ্কার ফাউল হওয়ার বিষয়টি? তবে ভিআর বিল্ড আপ চেক করছিল বারবার, সে কারণেই এই অপেক্ষা, আর তাতেই মনোসংযোগ হারিয়েছেন কিলিয়ান, দাবি অনেকের। তবে স্পট কিক মিস করলেও এমবাপ্পে ঠিকই করেছেন গোল। 60 মিনিটে স্কোরশিটে নাম তুলে বিশ্বকাপের এবারের আসরে নিজের 8ম গোল আদায় করে নিয়েছেন কিলিয়ান, যার ফলে মেসির সমান গোল করে এখন গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পে। কারণ মেসির একটি অ্যাসিস্টের বিপরীতে ফ্রান্সের এই তারকার 3 অ্যাসিস্ট থাকায় শীর্ষ স্থানটা পেয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপে এটি এমবাপ্পের 20তম গোল। মেসির করা 21 গোল থেকে মাত্র 1 গোল দূরে এখন এই ফরাসি। তবে পেনাল্টিটা মিস না করলে মেসিকে ছুঁয়ে ফেলতে পারতেন এই ম্যাচেই। কিন্তু মেসির চেয়ে এক জায়গায় এগিয়ে এই স্ট্রাইকার, কারণ 20 ম্যাচেই 20 গোল করে ফেলেছেন এমবাপ্পে, আর মেসি 20 গোল করতে খেলেছিলেন 30 ম্যাচ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। মিশরের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে কানসাস সিটিতে চলছে আর্জেন্টিনার প্রস্তুতি। এই শহরেই শেষ 8-এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার ক্লোজ ডোর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে স্ক্যালোনি শিষ্যরা। সুইসদের বিপক্ষেও মেসির জন্য জয় চান মিডফিল্ডার লিয়ান্দ্রো পার্দেস। শুরুর একাদশে তাগলিয়াফিকোর সঙ্গে দেখা যাবে পার্দেসকে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনাবিন তারেক। পরপর 2 ধাক্কা সামলে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন কানসাস সিটিতে। মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে যে শহরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আলবিসেলেস্তারা। মঙ্গলবার আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য কামব্যাক শেষে রাতেই কানসাস সিটিতে ফিরে আসে লিওনেল স্ক্যালোনির দল। সারাদিনের বিশ্রাম শেষে বুধবার সন্ধ্যায় অনুশীলনের নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিকভারি সেশনে অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন মেসি সহ মিশর ম্যাচ খেলা দলের ফুটবলাররা। তবে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন বেঞ্চে থাকা ফুটবলাররা। সামনের কঠিন পথ পাড়ি দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। অনেকটা মেসির কাঁধে চড়েই শেষ 8-এ আর্জেন্টিনা। আসরে এলেমপিনের নামের পাশে 8 গোল, সব মিলে বিশ্বকাপে 21 গোলের মালিক। মিশরের বিপক্ষে পেনাল্টি মিসের পরও সেই মেসি জাদুতে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। সুইজারল্যান্ডের বিপক্ষেও তাকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস তো জানিয়েই দিলেন, মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ ফাইনালের আগে চায় না দলটি। মিশরের বিপক্ষে ম্যাচ শেষে মেসিকে কাঁধে তুলে নাচার একটি বিশেষ কারণ ছিল। আমরা তাকে বোঝাতে চেয়েছি সবকিছুর পরও শেষ পর্যন্ত তোমার সাথে আছি। মেসি দলে থাকা আমাদের প্রেরণার উৎস। আমরা মেসির জন্যই খেলি। বিশ্বকাপটা তার জন্য দ্রুত শেষ হয়ে যাক, সেটা আমরা চাই না। কানসাসে ফিরে কিছুটা স্বস্তিতে আছে আর্জেন্টিনা। এই শহরেই বেস ক্যাম্প 3বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ 8-এও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আলবিসেলেস্তারা। র্যাঙ্কিংয়ের 19 নম্বরে থাকা সুইজারল্যান্ডকে হারালেই মিলবে সেমিফাইনালের টিকিট। ডালাস, মায়ামি, আটলান্টার পর এই কানসাস সিটিও এখন আর্জেন্টাইন সমর্থকদের দখলে। আর এই শহরটি আর্জেন্টিনা দলকেও দিচ্ছে কিছুটা বাড়তি স্বস্তি।
ক্লোজডোর অনুশীলন করলেও এটা পরিষ্কার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আনতে যাচ্ছেন না লিওনেল স্কালোনি। আগের ম্যাচে দারুণ পারফর্ম করা পারেদেস, তাগিয়াফিকোরা থাকছেন শুরুর একাদশে, সেটা অনেকটাই নিশ্চিত। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস, যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বান্দরবানে টানা 6 দিন ধরে বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তবে আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি দুর্গম গ্রামগুলোতে খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। রাঙামাটিতে টানা বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে রাঙামাটির পাহাড় ধসের আশঙ্কায় সাধারণ মানুষের ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রগুলোতে। এছাড়া আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আশ্রয়কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সরকারিভাবে যেসব আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, রাঙ্গামাটি জেলাতে প্রায় 36টি আশ্রয় কেন্দ্র সরকারিভাবে খোলা হয়েছে। তবে আমরা গতকাল এবং আজকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সেখানে যে পরিমাণে আশ্রয় নেওয়ার কথা লোকজন, ক্ষতিগ্রস্ত লোকজন, সেই অনুযায়ী কিন্তু সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তাছাড়া আপনি যে যোগাযোগের যে বিষয়টি বলেছেন, যে রাঙ্গামাটির সাথে কিন্তু সরাসরি বান্দরবান, খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাজস্থলী সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে পাহাড় ধসের কারণে। তাছাড়া আপনাকে বলে রাখি, এবারের বন্যা এবং পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা। বাঘাইছড়ি উপজেলাতে প্রায় কয়েক হাজার লোকজন এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে এসব ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে উদ্ধারের জন্য তারা তৎপর চালাচ্ছে। সেখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হলো। যারা ক্ষতিগ্রস্ত লোকজন তাদের নিজস্ব ঘর বাড়ি এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা মূল্যবান জিনিসপত্র ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং বিভিন্ন জেলাগুলোর সাথে সরাসরি রাঙ্গামাটি সদরের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া রাঙ্গামাটির অন্যান্য উপজেলাগুলোতে নির্মাণাঞ্চল যেগুলো রয়েছে, নির্মাণাঞ্চলগুলোতে যেই ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এইসব দুর্গত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা তেমন সরকারিভাবে লক্ষ্য করা না গেলেও বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা পরিদর্শন করছেন এবং তারা এই যে ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন। ধন্যবাদ শামসুল আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাঙামাটি থেকে আমাদের আরও দুজন সহকর্মী যুক্ত রয়েছেন এই মুহূর্তে। খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইউনুস এবং চট্টগ্রাম থেকেও আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন। যাচ্ছি এবারে শুরুতেই খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুসের কাছে। ইউনুস, জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, খাগড়াছড়ির প্লাবিত এবং জলবদ্ধতা
পরিস্থিতি বেশ উন্নতির দিকে আমরা সেটি দেখতে পেয়েছি। খাগড়াছড়ি জেলা সদরের যে সকল নিম্নাঞ্চল ছিল এবং যে সকল এলাকায় জলবদ্ধতা ছিল সেটি নেমে গেছে অনেকটা, এবং চেঙ্গি সহ আশপাশ যে ছড়াখাল রয়েছে সেখান থেকে অনেকটা পানি একেবারে স্বাভাবিক পর্যায়ে নেমেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র একেবারে জেলা সদরের পেরাছড়া বর্তলি যে এলাকাটা সবচেয়ে বেশি প্লাবিত ছিল সেখান থেকেও পানি নেমেছে। এখন যদি বলি জেলা সদরে চিত্র, তাহলে ছোটোখাটোভাবে মিলিয়ে যদি বলি তাহলে 50 থেকে 60 পরিবারের মতো পানিবন্দী অবস্থায় আছে, কোথাও কোথাও সামান্য জলবদ্ধতা আছে। তবে সবচেয়ে যে এলাকাটি আমাদের কাছে সবচেয়ে নাজুক ছিল দীঘিনালার মেরুং এবং কবাখালী বাবুছড়া এলাকা, সেখানেও আমরা দেখেছি আজকে সকাল থেকে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে কবাখালী সড়কে যান চলাচল রয়েছে এবং রাঙামাটির সাজেক থেকেও কিন্তু সকালবেলা পর্যটকরা ফিরবেন, সেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া এখন সবচেয়ে বেশি অবস্থা খারাপ দীঘিনালার মেরুং এলাকায়, সেখানে দেখেছি মানুষের জলবদ্ধতার পাশাপাশি বাসা বাড়ির উপরে পানি উঠেছে, সেটি আমরা খবর পেয়েছি। তবে মেরুং এলাকাটি সবচেয়ে নিচু এলাকা এবং সেখানে জনদুর্ভোগ আরও 2-1 দিন থাকতে পারে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খাগড়াছড়ি এবং দীঘিনালার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। দেবাশিস। শাহরিয়ার ইউনুস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন, আগেই বলছিলাম, আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। টানা বর্ষণে 4র্থ দিনের মতো তলিয়ে গেছে বন্দনগরী চট্টগ্রামের নিচু এলাকা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। তো জোবায়েদ, এখন আবহাওয়া কেমন দেখছেন? জলাবদ্ধ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। দেবাশিস, চট্টগ্রামে গত রাত থেকে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা কিছুটা উন্নতি হয়েছে, মানে বৃষ্টিপাত কমেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী দমকা হওয়া কিন্তু এখনো চট্টগ্রামে আছে। এবং এই যে জায়গাগুলো নিচে অঞ্চলগুলো, সেগুলো অনেকগুলো অঞ্চলই এখনো পানির নিচে আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধ হয়ে আছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনী সমন্বিতভাবে যে সকল জলাবদ্ধ এলাকাগুলো আছে সেগুলোকে জলমগ্নতা থেকে মুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তবে কিছুটা অবনতি হয়েছে চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে। একেবারে যদি আমি নাম ধরে বলতে যাই, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং হাটহাজারী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বেশ অবনতি হয়েছে বলা চলে। এই সকল জায়গার জেলার মধ্যে যে সকল যোগাযোগ, সেগুলো সড়কের মধ্যেও পানিতে নিমজ্জিত থাকায় সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে এবং মানুষ বেশ ভোগান্তিতে কিন্তু দিন কাটাচ্ছেন। এবং এই যে ভোগান্তি চট্টগ্রামের উপজেলাগুলোতে, সেটা নিয়ে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে কর্মকাণ্ড তারা নিয়েছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অন্তর্গত এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সবকিছু মিলিয়ে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা বলছেন যে যে কোনো রকম দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু প্রস্তুত আছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং এই সবকিছু মিলে দুর্যোগটাকে মোকাবেলা করার একটা তারা প্রচেষ্টা চালাচ্ছেন এমনটা বলছেন। তবে যদি ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু বন্যা কবলিত হবে এইসব জায়গাগুলো এবং নিচু এলাকার পাশাপাশি যে সকল উঁচু এলাকাও আছে সেগুলো কিন্তু পানিতে তুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং চট্টগ্রাম শহরের কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত কিছুটা স্বস্তি মিলছে, তবে নিচু এলাকাগুলো এখনো কিছু কিছু এলাকা পানির নিচে আছে। দেবাশিস। ধন্যবাদ জোবায়েদ যুক্ত হওয়ার জন্য। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চর হামুয়া কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক প্লাবনে অনেকেই কোনো উপায় না পেয়ে উঁচু রাস্তা বা বাঁধে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, রাতের অন্ধকারে ঠিক কী পরিমাণ বাঁধ ভেঙেছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। একই কারণে কোনো সংস্কার কাজও করা যাচ্ছে না। শুক্রবার সকালে পরিস্থিতি বিবেচনায় সংস্কার কাজ শুরু করা হবে। পার্বত্য চট্টগ্রামে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীটির সদস্যরা।
পাহাড় ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এ পর্যন্ত 221টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বান্দরবান ও সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। এরই মধ্যে বান্দরবান থেকে 140 জন এবং সাজেকে আটকে পড়া প্রায় 600 পর্যটকের মধ্যে প্রথম ধাপে 150 জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বাড়ছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও 1000 টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনও 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে গেছে বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাব আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আগামী মাসেই চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি। বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকিয়া জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে একটা দিব ঘন ট্যাবলেট প্যারাসিটামল, আর আমার হাতে ধরাইছে। পরে আমি একদম চিল্লাইয়া ভাগছি, দেখি সাপটা আস্তে 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 খালি পড়ে গেছিলাম পাতি লইয়া, এটার ব্যথা। জুক পায়, পোকা পায়, মাকড় পায়, চেলা পায়, সাপও পায়। বছরের পর বছর মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছে, ধর্মঘট, মানববন্ধন, আলোচনাও। বদলায়নি শ্রমিকের ভাগ্য। পাতের সিজনে একটু মন ভালো থাকে, ফ্রেশ থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। আর শুকনা মাসে তো আমাদের ওই 78 টাকা আমরা পাই। 8 ঘন্টা ডিউটি করবেন, 100 টাকা রুজি দিব, 100 টাকা। এটা হইলো ঠিকা। গাছে পাতা না থাকলে কই থাকি 24 কেজি দিমু। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। রোদ বৃষ্টি যাই হোক, অবসর নেই। ঘন্টার পর ঘন্টা ভিজে সংগ্রহ করা পাতার ওজন থাকে বেশি। অতিরিক্ত ওজন মজুরি থেকে বাদ দেওয়ার রীতি বাগানে। চেয়ারম্যান মেম্বার হয়েছে নিজে স্বার্থকে, নিজের মারে দিব, বইনরে দিব, চাচিরে দিব, আমরা তার দিব না। কত ঈদের মধ্যে চাল আছে, ঈদের মধ্যে টাকা পয়সা কিছুই আমরা পাইনি। তোমরা করবো কি? পানি বেশি, কি কয় রাস্তা পিছলি গেছি। শুধুমাত্র মজুরি বৈষম্য নয়, তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাহীনতাই নয়, তারা নাগরিকত্ব সনদপত্র পাওয়ার পরও ভূমি অধিকার অর্থাৎ ভূমি মালিক হওয়ার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু এখনও তাদের নিশ্চিত হয়নি। শ্রমিকের ঘামে ভেজা পাতা প্রক্রিয়াজাত হয়ে আকর্ষণীয় মোড়কে চলে যায় ভোক্তার টেবিলে। এক এক প্যাকেটের দাম কয়েকশো থেকে 1000 টাকা। এই লক্ষ লক্ষ চা জনগোষ্ঠীর ভূমি মালিকানা না, এটা আক্ষেপের বিষয়। কারণ আমরা যখন মৃত্যুবরণ করি, ওই লিজের জায়গায় গিয়ে আমার দাফন হচ্ছে। মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা বলে আসছে বাগান কর্তৃপক্ষ, কিন্তু কার্যকর উদ্যোগ নেই। যুগের পর যুগ আশ্বাসের বুলি আউড়ে যাচ্ছে চা উন্নয়ন বোর্ড। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। গ্রাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তবে এটা নিয়ে আমরা আরও আমাদের পরিকল্পনা আছে এবং কীভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ চা বোর্ড নিবিড়ভাবে কাজ করছে। চায়ের ধুমায়িত সুবাসের আড়ালে চাপা পড়ে আছে হাজারো মানুষের শ্রম আর বঞ্চনার ইতিহাস। তবে মানবেতর এই জীবনে পরিবর্তনের আভাস জাতীয় সংসদে। চা শ্রমিকদের মজুরি ন্যূনতম 500 টাকা নির্ধারণের প্রস্তাব করেন বেশ কজন সাংসদ।
চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক, এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। বলেন, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ভারতের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ এখন বাংলাদেশের BMPPD নামের এই তথ্য ভাণ্ডারে রয়েছে 700 উদ্ভিদের প্রায় 63,000 ঔষধি গুণ সম্পন্ন রাসায়নিক উপাদানের তালিকা। গবেষণা প্রতিষ্ঠান ডন অফ বায়োইনফরমেটিক্স এর দাবি, এই তথ্য ভাণ্ডার নতুন ঔষধ উদ্ভাবনে দেশীয় গবেষকদের সহায়ক হবে। বহুকাল ধরেই বাংলাদেশে ওষুধি প্ল্যান্টের একটা অনেক বড় গ্রহণযোগ্যতা হাব আছে। তো এখানে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রোগে ওষুধি প্ল্যান্ট ইউজ করে আসছি। বাট সমস্যা সেটা হচ্ছে এতগুলো ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো একসাথে কোনো এতদিন ছিল না। যে ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো হয়তো ড্রাগ ডিসকভারিতে বা ডেভেলপমেন্ট অনেক বড় একটা রোল প্লে করতে পারতো। প্রায় 700 মেডিসিনাল প্ল্যান্টের অলমোস্ট 63,000 ইউনিক প্ল্যান্টের কম্পাউন্ড কালেক্ট করছি। দেশে জীবন রক্ষাকারী ওষুধের ড্রাগ ডিজাইন, এথনোফার্মাকোলজি, ফাইটোমেডিসিন উদ্ভাবনে প্রয়োজনীয় ঔষধি উদ্ভিদের বিরাট তথ্য ভাণ্ডার তৈরি করেছে একদল গবেষক। একটা বিষকাটালি উদ্ভিদ যেটা পুকুরে আশেপাশে পাওয়া যায়, বাট আমরা এটা খুব একটা ভাবে চিনিও না। বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। এরকম অসংখ্য মলিকুল বা অসংখ্য স্ট্রাকচার আনাচে কানাচে কম্পাউন্ড এই প্ল্যান্টের মধ্যে আছে, যেখান থেকে অনেক ভালো পটেনশিয়াল কম্পাউন্ড ড্রাগ অথবা মেডিসিন তৈরি করা সম্ভব। ডন অফ বায়োইনফরমেটিক্সের 31 গবেষক ও সহকারীদের প্রচেষ্টায় তৈরি হয়েছে বাংলাদেশ মেডিসিনাল প্লান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যাল ডেটাবেজ বা BMPPD। আর এই ডেটাবেজের সহায়তায় ভবিষ্যতে ডিনোভো বা সম্পূর্ণ নতুন ওষুধ উদ্ভাবনের পথে হাঁটবে বাংলাদেশ। আগামী বছর LDC উত্তরণের পর ফ্রি পেটেন্ট সুবিধা বাতিল হলে এই ডেটাবেজ দেশজ ওষুধের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে দাবি গবেষকদের। বাংলাদেশে আপনার ডিনোভো ড্রাগ ডিসকভারির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কিছু মলিকিউল ডেভেলপ করব। বর্তমান সময়ে আমরা ফরেন যে ধরনের এগ্রিমেন্টস থাকে সেখান থেকে আমরা API-গুলো নিয়ে থাকি, একটা রয়্যালটির মাধ্যমে হোক কিংবা হচ্ছে যে আমরা ফি ওয়েভারের মাধ্যমে। সাউথ এশিয়ার বিভিন্ন প্ল্যান নিয়ে আমরা হচ্ছে এই ডাটাবেসটা তৈরি করছি। তো অবভিয়াসলি আমাদের রিজনের যে ওষুধ, তারপরে হচ্ছে যে রোগগুলা হয় সেইখানে আমরা অবশ্যই এই ডাটাবেসটা ইউজ করব, তখন এটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে। 700 ঔষধি উদ্ভিদের এই ডেটাবেস গবেষণার জন্য দেশের 45টি বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে ব্যাপক সম্ভাবনা সত্ত্বেও সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে এখাতে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ডন অফ বায়োইনফরমেটিক্সের প্রতিষ্ঠাতা জানান, তাদের তৈরি ডেটাবেস ভারতের IMPAT 2.0-কে পেছনে ফেলে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঔষধি উদ্ভিদের তথ্য ভাণ্ডার। 2 বছর আগে যখন কাজ শুরু করি তখন আমরা এটা ভাবিনি যে আমরা এত বড় একটা কাজ করতে পারবো। বেসিক্যালি ইন্ডিয়ার একটা ডেটাবেস আছে ইম্প্যাক্ট নামে, ওদের টোটাল ডেটার সংখ্যা হচ্ছে 17,000 সামথিং। আমরা যখন আমাদের ডেটাবেসটা কমপ্লিট করে ফেললাম, আমরা দেখলাম যে আমাদের ডেটাবেসের ডেটার সংখ্যা প্রায় 63,000, ইন্ডিয়ান ডেটাবেসের প্রায় 3.5 গুণ। তখন আমরা দেখলাম যে আমরা একটা মাইলস্টোন অর্জন করে ফেলছি, এবং সাউথ এশিয়াতে এত বিশাল পরিধির ডেটা কেউ একসাথে করতে পারেনি। তখন আমরা বলতে পারি এটা সাউথ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যাল ডেটাবেস। পৃষ্ঠপোষকতা পেলে শুধু ওষুধ উদ্ভাবনী নয়, মলিকিউলার ডায়াগনস্টিকের মাধ্যমে ক্যান্সার সহ নানা রোগের প্রতিকারে কাজ করতে চায় বাংলাদেশের প্রথম এই বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা মাদকের সবচেয়ে বড় হাব তার নিজের এলাকা মাদক সিন্ডিকেটের উর্বর ক্ষেত্র, এই মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে তার কোনো ধরনের প্রশ্রয় আছে কিনা এটি জনগণের ভেবে দেখা উচিত। প্রত্যেক সমাজে ঘরে ঘরে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে তাতে কোনো সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। এর আগে জুলাই শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী ওনার এলাকায় হচ্ছে
মাদকের সবচেয়ে বড় হাব। ওনার নিজের এলাকায় মাদক সিন্ডিকেটেও চুরবট। পাছে লোকে বলে মাদকের সাথে ওনার কি কোনো ধরনের প্রশ্রয় আছে কিনা এটা আমাদের ভেবে দেখা উচিত। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি স্থানীয় নির্বাচনেও ছিনিয়ে নেবার চেষ্টা করে সেটা আর সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বেকারত্ব কমানোর যে কথা বলেছিল তা এখনও দৃশ্যমান নয়। এভাবে থাকলে বেকাররাই আবার আরেকটি অভ্যুত্থান করবে। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। রাজধানীর মিরপুর এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। রাজধানীর রূপনগরের টিন শেড বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের দাবি তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কথিত জিনের আসর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। গত 2 সপ্তাহে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও। অলৌকিক ক্ষমতার অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের। শিক্ষার্থীদের চিৎকার আর কান্নায় তৈরি হয়েছে রহস্যময় পরিবেশ। আতঙ্ক ছড়িয়েছে পুরো মাদ্রাসায়, যাকে অশুভ ছায়া কিংবা জিনের আসর বলছেন স্থানীয়রা। সেই প্রভাব কাটাতেই চলছে ঝাড়ফুঁক। নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা। প্রায় 2 সপ্তাহ আগে হঠাৎই এক ছাত্রী অসুস্থ হয়ে প্রলাপ বকতে শুরু করে। এরপর একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে আরও অন্তত 15 জন। তবে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ হাসান মোরসাদেকের দাবি, পার্শ্ববর্তী একটি মাদ্রাসার পক্ষ থেকে জিন চালান করা হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে। জানান, 2 শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা কোনো রোগ শনাক্ত করতে পারেননি। পরে ঝাড়ফুঁক আর ধর্মীয় পদ্ধতিতে তাদের সুস্থ করা হয়। বাসার মধ্যে তার বাবা মা সবাই কেউ ধরে রাখতে পারে না, অশৃঙ্খল ব্যবহার, কে আমার মাইনা ফেলতেছে, আমার মাইনা লাগবে, এটা এইগুলো বলতেছে। পরে ওইখানে আমাদের এক স্থানীয় একজন শিক্ষক হুজুরকে ডাকাইছে, হুজুরে ফুটু দিছে, ফুটু দেওয়ার পরে হয়তো অনেক ফুটু দিছে, ফুটু দেওয়ার পরে একটু কমছে। তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন অভিযুক্ত নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবাইর আহমেদ। দাবি করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। এটা একটা মনে করেন যে মিথ্যা নাটক, সবাই সেটা সবার কাছে প্রকাশ হয়ে গেছে। আমি এটা আশ্চর্য যে সে লাঠিটা বাইরে বাচ্চার উপর লাঠিটা বাইরে বালি শুরু করে এই লাঠি ফাইল কই, পরে সব শুনছি যে 2500 কবিরাজ থেকে বলে লাঠি আনছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের। আতঙ্কে মাদ্রাসায় যাওয়া বন্ধ করেছে অনেক শিক্ষার্থী। তবে এ ধরনের ঘটনাকে মাস সাইকোজেনিক ইলনেস বলে মনে করছেন চিকিৎসকরা। আমাদের সামনে এসে ওরা ভয় দেখাইতো আর গলায় চিপ দিয়ে ধরতো। ঝাড়ফুঁক করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি আরো চিন্তা উঠতেছে, খালামনি মাইরা ফেলে এরকম করে ক্লাসে চিৎকার করতেছে। এটা একটা সাইকোজেনিক ইলনেস এবং এটা করার জন্য আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে জিন এই ধরনের কোনো কথা না বলে চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তার শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। আধুনিক যুগে এসে আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। তারা যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে, তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় এটা ভালো হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তদন্ত কমিটি করেছে যে আসলে কি ঘটেছিল এখানে। যদিও হসপিটাল থেকে ডক্টররা বলছেন এটি একটা মেডিকেল টার্মের মাধ্যমে যে তাদের সাইকোলজিক্যাল ডিসফাংশন হয়েছে সেখানে,
বাট আসলে কি ঘটেছে এটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো, দেন আমরা ব্যবস্থা নিব। অলৌকিক ক্ষমতার অপপ্রচার বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শৈশব কেটেছে দারিদ্র্যের সাথে দীর্ঘ লড়াই করে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর উঠেছিলেন ক্ষমতার শিখরে। এরপর প্রায় ৩৭ বছরের শাসনে ইরানকে পরিণত করেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ এই শাসনকালে লড়েছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে। সামলেছেন অভ্যন্তরীণ সংকটও, শত চাপেও কখনো শত্রুর কাছে মাথা নত করেননি আয়াতুল্লাহ আলী খামেনি। উৎখাতে ব্যর্থ হয়ে গত ২৮ ফেব্রুয়ারি তাকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শিয়া অনুসারীদের কাছে পবিত্র শহর হিসেবে বিবেচিত মাশহাদে ১৯৩৯ সালে জন্ম হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির। ছোট থেকেই চোখে কম দেখতেন। স্থানীয় আলেম বাবার ৮ সন্তানের পরিবারে ছিল চরম অভাব। এর মধ্যেই বেড়ে ওঠা খামেনির ধীরে ধীরে সক্রিয় হন রাজনীতিতেও। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তাতে সামনের সারিতেই ছিলেন খামেনি। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে বেশ কয়েকবারই যেতে হয়েছিল কারাগারে। ১৯৭৯ সালে খোমেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও। খামেনি উপপ্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন আরও শক্তিশালী হয়ে ওঠে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এরপর ১৯৮১ থেকে ৮৯ সাল পর্যন্ত সামলান প্রেসিডেন্টের দায়িত্ব। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। এর আগে ১৯৮১ সালে মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি। ওই হামলায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল তার ডান হাত। সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রায় ৩৭ বছর ধরেই ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। দীর্ঘ এই সময়ে মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ শাসনামলে দেখেছেন বহু চড়াই উতরাই। বিভিন্ন সময় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। তাকে উৎখাতের কম চেষ্টা করেনি ইসরায়েল, যুক্তরাষ্ট্র। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছেন খামেনি। তার আমলে মিসাইল ড্রোন সহ নানা সমরাস্ত্র তৈরিতে অভাবনীয় সফলতা পায় ইরান। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুডস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। এরপরও মনোবল হারাননি। শত্রুর চোখে চোখ রেখে চালিয়েছেন লড়াই। এবার তিনিও যোগ দিয়েছেন নিহত সহযোদ্ধাদের দলে। কোণঠাসা করতে ব্যর্থ হয়ে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালিয়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শেষ হলো ইরানের দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের এক অধ্যায়। নিজ শহর মাশহাদের মাটি শেষ ঠিকানা হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সমাহিত হলেন ইমাম রেজার মাজারে। দাফন করা হয় পরিবারের বাকি ৪ সদস্যকেও। এর আগে শেষবারের মতো বাবার জানাজা পড়ান আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে মোস্তফা। অংশ নেন আরও ২ ভাই। টানা ৭ দিনে ২ দেশের ৫ শহরে প্রিয় নেতার জানাজা পড়েন কমপক্ষে ১৫ লাখ মানুষ। কফিনবন্দি হয়ে শেষবারের মতো জন্মভূমি মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি। অশ্রু আর প্রার্থনায় ভারী হয়ে ওঠা আকাশ বাতাস, শোকের ভারে নত অসংখ্য হৃদয়। সবকিছুকে সাক্ষী রেখেই সম্পন্ন হলো প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন। যেন এক মহাকালের পরিসমাপ্তি ঘটল ইরানের আধ্যাত্মিক হৃদয় মাশহাদে। ভোরের আলো ফোটার আগে থেকেই ছিল মানুষের ঢল। কেউ কোরআন, কেউ তসবিহ হাতে, কেউ বা শুধু নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায়। প্রিয় নেতার কফিন দেখে অশ্রুর বাঁধ আর মানল না অনুরাগীদের। এ যেন শুধু এক বিপ্লবী নেতা নন, বিদায় নিল পুরো এক অধ্যায়। ইমাম রেজার মাজারে বড় ছেলে মোস্তফা খামেনির ইমামতিতে শেষবারের মতো জানাজা হয় আয়াতুল্লাহ আলী খামেনির। অংশ নেন তৃতীয় ও চতুর্থ ছেলে মাসুদ ও মেইসাম খামেনিও। বাবার জানাজার মধ্যেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ছেলেরা, অশ্রুসিক্ত ভক্তরাও। মাজার ছাড়িয়ে জানাজার কাতার পৌঁছায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে লাখো মানুষ।
যৌথ হামলায় নিহতের 4 মাস পর 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের শেষ পৃষ্ঠার মতোই এই মুহূর্তও একসঙ্গে বহন করছে শোক, স্মৃতি, বিতর্ক এবং পরিবর্তনের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় কারো কাছে এটি শ্রদ্ধা, কারো কাছে ইতিহাস, আবার কারো কাছে একটি যুগের সমাপ্তির প্রতীক। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।